সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও বারবার। আর 2025-এ এই গঙ্গাসাগরে আমি আবার। গঙ্গাসাগর যেতে গেলে কষ্ট তো করতেই হবে, প্রচণ্ড ভিড়। এই জন্যেই গঙ্গাসাগর একবার, অন্য তীর্থ বারবার। ওঠা নামা সব একই রকম ভিড়। কুম্ভ ঠিক হবে না গঙ্গাসাগর এবার? গঙ্গাসাগর। গঙ্গাসাগর না কুম্ভ মেলা? দুটোই পছন্দ। গঙ্গাসাগর না কুম্ভ? গঙ্গাসাগর। এবার কুম্ভ মেলা এবং গঙ্গাসাগর একই সময় পড়েছে, আপনারা কোনটা বেছে নেবেন সেটাও কমেন্টস করে জানাবেন। মানি ব্যাগটা সাবধান অভিজিৎ। আবারও একটা গ্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগত জানাই। এখন দাঁড়িয়ে আছি আমি শিয়ালদা স্টেশনের সামনে। এই শিয়ালদা স্টেশনের আমি এখন সাউথ সেকশানে যাব। সাউথ সেকশান থেকেই কিন্তু গঙ্গাসাগর যাওয়ার ট্রেনগুলো ছাড়ে। মানে গঙ্গাসাগর তো না, ওটা নামখানা বা কাকদ্বীপ পর্যন্ত যেতে হবে। সব দৌড়াচ্ছে এখন ট্রেন ধরার জন্য। সাউথ সেকশনের বাইরে দেখুন কত মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছে। আমিও সেই অপেক্ষায় আছি, কোথায় দেয় নামখানা লোকাল। আমাদের নামখানা লোকাল দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে ভিড় আর এই হচ্ছে পরিস্থিতি এখানে নামখানা লোকাল। ঠেলে ফেলে দিচ্ছে কেন? মানে ট্রেন আগে থেকে দাঁড়িয়ে আছে, যার জন্য আরো বেশি প্রবলেম হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। এখন একটা সিট পাওয়া নিয়ে হচ্ছে টানা হেঁচড়া হবে। এই জন্য সাউথে আসাই এই প্রবলেম। দৌড়ে দৌড়ে ট্রেন ধরো, দৌড়ে দৌড়ে উঠি। এখন ফাঁকা আছে কিন্তু এরপরে ভিড় হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে সহজে গঙ্গাসাগর পৌঁছানো এখনও অধরা রয়েছে। তাও অনেকগুলো রুট আছে, যে রুট বরাবর কিন্তু আপনি গঙ্গাসাগর পৌঁছাতে পারেন। তার মধ্যে এই লোকাল ট্রেনে আপনি নামখানা নামবেন, সেখান থেকে আমি যেভাবে যাব সেভাবে আপনারা যেতে পারেন। মানে এটাই সবথেকে কম খরচ হবে। এছাড়াও মিলেনিয়াম পার্ক, বাবুঘাট কিংবা ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করে গঙ্গাসাগর মানে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত কিন্তু যাওয়া যায়। একেবারে সঠিক সময়ে ছেড়ে দিল নামখানা লোকাল। গঙ্গাসাগর যাওয়ার জন্য ট্রেনে হয় কাকদ্বীপ না হলে নামখানা যেতে হবে। শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তবে সকাল 7:14 ট্রেন ধরাই ভালো হবে। কাকদ্বীপ পর্যন্ত ট্রেন ভাড়া পড়বে 25 টাকা এবং সময় লাগবে 2.5 ঘন্টা। এতক্ষণ আর বাইরে বেরোতে পারিনি, অনেকক্ষণ পর। এত ভিড় ছিল যে বাইরে আর কি করে যাব। এখানকার বিখ্যাত খাবার, এই সব খাবারে খাবারে জংশন। এই ট্রেনটা কিন্তু এখন লক্ষ্মীকান্তপুরে গিয়ে দাঁড়াবে। মানে যদি টাইমলি আসে তাহলে প্রায় 25 মিনিট ট্রেনটা এখানে দাঁড়ায়। আসলে ট্রেন নাম্বারটাই আলাদা, অনেকেই জানেন না যে শিয়ালদা থেকে 7:14 এই যে ট্রেনে করে আসছি, এই ট্রেনই লক্ষ্মীকান্তপুর পর্যন্তই অ্যাপে দেখাবে, কিন্তু এই ট্রেনই চলে যাবে সোজা নামখানা। এই আমরা ঢুকছি লক্ষ্মীকান্তপুর। এখানে রয়েছে টয়লেট, আর আমরা সামনে একটা দোকান আছে, ওখান থেকে একটা কিছু খাবো। এখন পেয়ে গেছে প্রচন্ড খিদে। এই নামখানায় আমাদের এই যে এখন পেটাই পরোটা, এটা খেয়ে নিই, খেয়ে দে তারপরে কাজ। কত করে ভাই এটা? আর দাও 150 দাও। এই যে পেটাই পরোটা ফটাফট খেতে হবে, টাইম নেই, খেয়ে দিতে হবে। ট্রেন দাঁড়িয়ে আছে, এটাই যাবে 9:15। একেই বলে জীবন। স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটজলদি গরম গরম পরোটা। ব্রেকফাস্ট করে নিলাম, এরপরে আবার ট্রেনে উঠে পড়বো। ওরে বাবা কি ভিড়! আজকে ভিড় কমছে না মোটেই। ও আমি যে আছি এটাই অনেক ব্যাপার। এই যে হকার বাবুরাও এখান থেকে নড়তে পারছেন না। কাকদ্বীপ নেমে লট নাম্বার 8-এ যাব। এই তো স্টেশন, এখান থেকে দেখতে পাচ্ছি ওই ক্যামেরার দ্বারা।
এ মানি ব্যাগটা সাবধান অভিজিৎ, সব নিয়ে কিন্তু পকার পার হবে। ওরে বাপরে, আসতে ভাই, বাঁচাও সাধু বাবা। ওরে বাপরে, জীবন একেবারে বেরিয়ে গেল। তো যাই হোক, ট্রেনকে অন্তত এখন টাটা করে দিই। চলে যাচ্ছে সোজা নামখানা। নামখানা হয়েও কিন্তু এই গঙ্গাসাগর যাওয়া যায় এবং আসাও যায়, মানে ফিরে আসাও যায়। আর আমি এখন রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এইখান থেকে এই যে সবাই চলে যাচ্ছে লাইন পার হয়ে, ওপারে যেতে হবে লট নাম্বার 8-এ যাওয়ার জন্য টোটো ধরতে হবে। এদিক দিয়ে সবাই নামছে, এদিক দিয়ে নামবো। এবার এই কাকদ্বীপ স্টেশনের বাইরে আমরা বেরোচ্ছি। বেরিয়ে ডান দিকে নয়, অবশ্যই বাঁ দিকে এই ব্রিজটার একদম ভেতর দিয়ে ঢুকে যাবেন। এর নিচ দিয়ে ওপারে গেলে প্রচুর টোটো পাবেন, যে টোটো করে আপনাকে যেতে হবে লট নাম্বার 8-এ। এই যে বাইরে বেরিয়ে দেখুন কত টোটো রয়েছে, সবই কিন্তু লট নাম্বার 8-এ যাবে। কোনটা যাবে? লট নাম্বার 8। দুজন? হ্যাঁ, এটা জায়গা কোথায়? আচ্ছা আচ্ছা, চলুন তাহলে ঘুরে আসি। কাকদ্বীপ স্টেশন থেকে আমরা এই যে টোটোয় উঠে পড়লাম। এখান থেকে শেয়ারায় ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা, লট নাম্বার 8। কত সময় লাগবে দাদা? 10-12 মিনিট লাগবে। বাঁদিকে সোজা চলে গিয়েছে বকখালি। এই বাসগুলো সব বকখালি যাচ্ছে, এইগুলো। এই আমরা চলে এলাম লট নাম্বার 8। এখন ক নম্বর গেট? 4 নম্বর। 4 নম্বর গেট দিয়ে যেতে হবে। ওয়েলকাম টু গঙ্গাসাগর। এখান থেকে একটুখানি হাঁটতে হবে। যে শিয়ালদা থেকে সকাল ওই 5টা বা 7টা বা 9টার যে ট্রেনই ধরে আপনি কাকদ্বীপ আসেন না কেন, আপনাকে প্রথম খেয়াল করতে হবে এখানে ভেসেলের টাইমটা জানা। আর এই ভেসেলের টাইমটা জানা যায় গঙ্গাসাগর অ্যাপের মাধ্যমে। অ্যাপে কিভাবে দেখতে হবে এই ভেসেল টাইম, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার গঙ্গাসাগর অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করতে হবে। তার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে যাবেন। এইখানে সার্চ করবেন গঙ্গাসাগর ভেসেল টাইম। এটাকে ওপেন করবেন। এবার ইনস্টল করুন, ওপেন করুন, অ্যালাউ করুন। এরকম একটা ইন্টারফেস খুলবে। এবার খেয়াল করুন, আমি আজকে 22 তারিখ দেখছি আর 23 তারিখের ফেরি সার্ভিস টাইম টেবিল দিয়ে দেওয়া হয়েছে। এবং দেখুন উপরে কচুবেড়িয়া থেকে লট নাম্বার 8 এবং লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া আসার এই সার্ভিস বা টাইম টেবিল। এবার এটাকে ওপেন করুন। ওপেন করলে দেখুন এখানে বাঁ দিকে রয়েছে কচুবেড়িয়া থেকে লট নাম্বার 8-এ আসার ফেরি। এটা আপনার আসার দিন লাগবে, কিন্তু ডান দিকে যদি লক্ষ্য করেন এই দিকটা, তাহলে দেখবেন লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া যাওয়ার টাইম টেবিল রয়েছে। এটা দেখে তবে এখানে আসবেন, তাহলে কিন্তু আপনাদের হয়রানির শিকার হতে হবে না। লট নাম্বার 8-এর এটা হচ্ছে ঘাট নাম্বার 4। এই যে লট নাম্বার 8-এর এই ঘাট নাম্বার চেঞ্জ হয়, এর কারণ কিন্তু এই নদীতে বালির পরিমাণের উপর নির্ভর করে। যে ঘাটে বালি পড়ে যায় সে ঘাটটা বন্ধ হয়ে যায়। আসার আগে ভেসেলের ভিড়টা দেখুন, সব টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে গেছে। আর আমাদের এখন টিকিট কাটতে হবে। সবার আগে এখান থেকে টিকিটটা কাটতে হবে। 5-7 টাকার টিকিট হবে হয়তো, তো টিকিটটা আগে কেটে নেওয়া যাক। টিকিট করে নিলাম। ভেসেলের টিকিট হচ্ছে 9 টাকা। এখান থেকে 40 থেকে 45 মিনিট সময় লাগে নদী পার হয়ে ওপারে যেতে এই ভেসেল করে। এই যে ব্রিজ মতো করে নেওয়া হয়েছে, এইটা কিন্তু ওই ভেসেল পর্যন্ত, ভেসেল দাঁড়িয়ে আছে, এর একটা দিয়ে বাঁ দিক দিয়ে যাবে আর ওইদিকে ডান দিক দিয়ে কিন্তু ফিরে আসবে যারা ভেসেল থেকে নামলেন তারা। তার এদিকে তো এই ভিড়, লাইন দেখুন, লাইন বিভৎস ভিড়। গঙ্গাসাগর যেতে গেলে কষ্ট তো করতেই হবে। ওরে বাপ রে, প্রচন্ড ভিড়। এটাই যা কষ্টের এখান দিয়ে আসলে। ভিড়টা করলো যার বড় বড় লাগেজ আছে এবং বয়স একটু বেশি হলে তার কিন্তু একটু সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি একটু লেট করে যাবেন, শেষের দিকে উঠবেন, পাবেন ভেসেল ঠিক পাবেন। যত মানুষ আছে সবার কিন্তু ভেসেলে একবারে জায়গা হবে না।
আমরা প্রথমে বাইরে দাঁড়িয়েছিলাম, আর এবার এসে মাঝামাঝি আবার আমাদের আটকে দিল। এইভাবে ধাপে ধাপে যেতে হবে। অনেক পরে আবার ছাড়লো। এই প্রায় ভেসেলের কাছাকাছি চলে এসছি। সবাই বসে পড়েছে, আজকে জায়গার অভাব। বসার জায়গা কোথায়? বসে গেছে কি করে আগে আগে। এই সব এইটা দিয়ে আমরা এলাম, এই যে এইটা দিয়ে পুরোটা ভরে গেছে। মানে দেখুন কীরকম ভিড়, আর লোক নিচ্ছে না, এটাই শেষ। এইটা হচ্ছে লট নাম্বার 8, আর আমরা যাচ্ছি ওপারে কচুবেড়িয়া ঘাটে। ওইখান থেকে নেমে অটো টোটো বা বাসে করে যেতে হবে একেবারে সাগরে, কপিল মুনির আশ্রমের কাছে। এই আর একটা ভেসেল কচুবেড়িয়া থেকে লট নাম্বার 8-এ আসছে। অবশেষে চলে এলো কচুবেড়িয়া ঘাট, আর এখন সময় হচ্ছে 12টা 40-45 মিনিট সময় লেগেছে আমাদের। নামা শুরু করেছে সব তাড়াহুড়ো করে, ওঠা নামা সব একই রকম ভিড়। গঙ্গাসাগর আসবেন আর এই কষ্ট করবেন না, তা কি হবে? গঙ্গাসাগর। চলুন এবার বাইরে যাব। বাইরে গিয়ে অটো টোটো কিছু নিতে হবে। প্রচুর মানুষ, অটো টোটো 4 চাকা নানান কিছু দাঁড়িয়ে আছে। আর এর টিকিট কাউন্টার হচ্ছে এইটা, এইখান থেকে ভেসেলের টিকিট কাটতে হবে। এই মেলার প্রস্তুতি এখান থেকেই বোঝা যাচ্ছে। দেখুন এই যে এই বাস টাস বাঁধা হচ্ছে, এইগুলো সব হচ্ছে গঙ্গাসাগর মেলা 2025-এর জন্যেই এই ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন, মানে একেবারে বাইরে থেকেই আপনাকে এদিক দিয়ে যেতে হবে আর ওই দিক দিয়ে আসতে হবে। এই যাওয়া আসার রাস্তায় গঙ্গাসাগর মেলার জন্যই আলাদা করা হয়েছে। এই বাইরে প্রত্যেক বাড়ি একই থাকে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, আর ডান দিক বরাবর থাকে খাওয়ার হোটেল। খানিকটা এগিয়ে গেলে বাস পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, এমনকি ম্যাজিক গাড়িও পেয়ে যাবেন। আপনি রিজার্ভও করতে পারেন, শেয়ারও যেতে পারেন। আমি কিভাবে যাই, আগে খাওয়া দাওয়া করবো, তারপরে দেখাবো। এই সব হোটেল, খাওয়া হোটেল। এখানে কিন্তু খাওয়া খরচ খুবই কম। 40 টাকায় আপনার সবজি ভাত, মাছ ভাত 70-80 এরকম। এই যে এখানে এই যে গাড়িগুলো আছে ম্যাজিক গাড়ি, এগুলো রিজার্ভ হয়। দাদা ম্যাজিক রিজার্ভ কত নিচ্ছেন এখন? 1600 টাকা। 1600 টাকা যাওয়া আসা? শুধু যাওয়া 800? না, শুধু যেতে হলে একটু বেশি পড়বে, 1-200 টাকা বেশি। কজন যেতে পারবে এটাই? এই গাড়ি নয়, ম্যাজিক গাড়ি। ওই তো ম্যাজিকে কজন যাবে? ওই 8 জন থেকে 10 জন খুব জোর। এবার ব্যাপার হচ্ছে আপনি এখান থেকে কিসে যাবেন, সেটা নির্ভর করে যে আপনার পকেটে মানি কেমন আছে। যদি বেশি থাকে আপনি রিজার্ভ করে ছোটো গাড়ি নিয়ে চলে যেতে পারেন, আর যদি কম থাকে তাহলে আমি হেঁটে যাচ্ছি, সামনে বাস পাবেন, অটো পাবেন। বাসে 40 টাকা ভাড়া নেয় আর অটোতে নেয় 50 টাকা ভাড়া। যেখানে একটা ধরে শেয়ারে আপনি চলে যেতে পারেন। ওই দূরে দেখতে পাচ্ছেন ডান দিকে সব অটোগুলো দাঁড়িয়ে আছে। 13ই জানুয়ারি মেলা শুরু হয়ে যাবে, তখন থেকে এক্সট্রা অনেক বাস, অটো টোটো সব কিছু বেশি করে চলবে। প্রচুর মানুষ যাচ্ছে এখনই, মানে মনে হচ্ছে মেলা এখনই শুরু হয়ে গেছে। এই যে খানিকটা আসার পরেই দেখুন ডান দিকে প্রচুর বাস দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বাসই কিন্তু একেবারে কপিল মুনির আশ্রমের ওখানে যাবে। এই প্রত্যেকটা বাস কিন্তু গঙ্গাসাগর যাবে, প্রত্যেকটা বাস। ভাই এই বাস ভাড়া কত? 40 টাকা। 40 টাকা। এই হচ্ছে অটো, শেয়ার অটো। অটো 50 টাকা করে আমাদের লোকাল ভাড়া, এবং আমাদের 200 পিস অটো আছে। অটো 12 ঘন্টা অটো সার্ভিস, আমাদের 50 টাকা করে লোকাল। আর যদি কেউ রিজার্ভ করে? রিজার্ভ 300 টাকা করে আমাদের রিজার্ভ। কজন যেতে পারবে? আমাদের 5 জন। ঠিক আছে, 5 জনে 300। বাসে 40 আর এটা হচ্ছে কিন্তু 50 টাকা, নন স্টপ, একেবারে নন স্টপ। কে কে এইটা শুরু হয়ে গেল জার্নি। কচুবেড়িয়া থেকে কপিলমুনি আশ্রমের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আপনি বাসে যান, ম্যাজিকে যান কিংবা অটোতে যান, সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। দিল অটো নামিয়ে। বাস কিংবা অটো এসে আপনাকে এই স্ট্যান্ডে দাঁড় করিয়ে দেবে। তারপর এইখান থেকে সোজা আপনাকে হাঁটতে হবে, অন্তত 8-10 মিনিট হাঁটতে হবে। এই দিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়ে একেবারে মন্দিরের পেছনটায় ওঠা যায়। আর এই যে নানান
আশ্রম এখানে রয়েছে, স্বর্গ আশ্রম। এই সমস্ত জায়গায় খুব কমে কিন্তু থাকা যায়। আগে তো হোটেলের সংখ্যা অনেক কম ছিল, এখন কিন্তু হোটেলের সংখ্যা অনেক বেড়েছে। মোটামুটি শিয়ালদা থেকে আমি রওনা হয়েছিলাম 7:14 লোকালে, আর এইখানে এসে যখন দাঁড়ালাম তখন 1:30 বাজে। এই শীতকালীন সঞ্জীবনী সোধা জাল দেওয়া হচ্ছে, মানে খেজুরের রস, এর থেকেই গুড় হবে। কালার কি এসছে, এটা কি খাঁটি? ভেজাল এখানে ভেজাল নাই? ভেজালটা কিসে দেবে? গাছ থেকে তো রস লিয়া গুলো 4-5 ড্রাম, এত বড় ড্রাম, অনেক গাছ, তাতে কি জল ভেজা দিলে গুড় হবে? হ্যাঁ তাই তো। এটা কিন্তু এই সাগরদ্বীপের একটা বিখ্যাত, একেবারে নির্ভেজাল গুড় পাবেন আপনি, কিন্তু পাটালি বা অন্য কিছুতে ভেজাল থাকবেই থাকবে। এই গঙ্গাসাগরে এখানে দেখছি নতুন একটা গেস্ট হাউস হয়েছে, গঙ্গাসাগর সৃজা গেস্ট ইন। এই নাম্বার এইটা হয়েছে, এই যে এই বাড়িটা, এটা হচ্ছে এই ভারত সেবাশ্রম সংঘ আমার ডান দিকে, আর বাঁ দিকে এইটা নতুন তৈরি হয়েছে। আচ্ছা, এরা তো অনেক আগেরই, দাস গেস্ট হাউস। দাসের ফোন নাম্বারটা দিয়ে দিই, এই ওই সামনের ওইটা। আমরাও এখন এই পথে পথে ঘুরে বেড়াচ্ছি গঙ্গাসাগরের, দেখা যাক কোথায় উঠি। ভারত সেবাশ্রম সঙ্গে উঠতে পারি, অন্য যে কোনো হোটেল নিতে পারি। এই হচ্ছে মেন রাস্তা, এই রাস্তায় যেতে হবে এখন আমাদের। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সঙ্গে থাকার চাপটা সব থেকে বেশি, কারণ এখানেই কমে পাওয়া যায়, এই জন্য চাপটা বেশি থাকে। এই দেখুন সব বসে আছি রুমের অপেক্ষায়। এখানে যে রুম পাওয়া যায় এটাই অনেক ব্যাপার। এই ভারত সেবাশ্রম সংঘ। একবার ছিলাম আমি এদিকের একটা রুমে, এইখানে সব থেকে বেশি মানুষ এসে ভিড় করেন, কমে হয় এটা। দুই চারটে খোঁজাখুঁজি করার পর একটা হোটেল নিলাম, হোটেল খনিকা। এদিকে কপিলমুনির আশ্রম খুবই কাছে, আর এদিকে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, তার এদিকে এই হচ্ছে হোটেল খনিকায়। আর এনাদের একটা সুবিধা কি, নিচে কিন্তু খাওয়ার জায়গা রয়েছে। হোটেল খনিকার উপরের রুমগুলো ভালো, নিচে একটাই এনাদের রুম আছে, জায়গা না পেয়ে আমরা এটাই উঠেছি। রুমের সাইজটা বেশ বড়ই আছে, নিচে এরকম একটা কার্পেট দেওয়া রয়েছে। আর এই হচ্ছে বেড কিন্তু যথেষ্ট বড়। এই যে এখানে 3টি বালিশ আছে, মানে 3 জন এখানে ঘুমোতে পারবেন। এসির ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে। আর এর টয়লেটটা হচ্ছে এই দেখুন, মানে এদের রুমগুলো কিন্তু যথেষ্ট ভালো, বেশ বড় সড়ো রুম, কোমর দিয়ে গিজার রয়েছে, সবই আছে মোটামুটি। আজকে এত মানুষ এসেছেন এই গঙ্গাসাগরে যে রুম পাওয়াই কষ্টের। এই আমাদের হোটেল খনিকা, এইখান থেকে খুব কাছেই কপিলমুনির আশ্রম বা মন্দির। আর কিছুদিন পরেই এখানে মাংসে ভরে যাবে। এখানে রীতিমতো সাধু সন্ততিরা রয়েছে, এদিকেও রয়েছে। এইসব জায়গায় এরপরে হিমালয় বা অন্যান্য জায়গার সাধুরাও কিন্তু এসে এখানে থাকবেন। কপিলমুনির আশ্রম। মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে পবিত্র কপিলমুনি সরোবর। এই জায়গাটা কিন্তু বিকেলটা বেশ ভালো লাগে, বসে গল্প করা যায়। এই সরোবর, এই যে বসার জায়গাটা আছে, এখানে বসে সময় কাটানো যায়। আর এই যে পেছনে মন্দির আছে, এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে সাগর, তার দুদিকে এই মন্দিরে পুজো দেওয়ার নানান সামগ্রী রয়েছে। দাদা, এখান থেকে আপনারা এই সাইট সিনিং ঘুরিয়ে থাকেন তো? হ্যাঁ। কত নেন ঘোরাতে? পার হেড 120। 120? কটা পয়েন্ট থাকে? 8খানা। 8টা। যারা এইখানে এসে একদিন বা এখানে এসে 2 দিন থাকবেন, তারা কিন্তু এই যে এরকম টোটোতে করে লোকালে বহু কিছু ঘুরে দেখার আছে, সেটা ঘুরে দেখতে পারেন। এগুলো হচ্ছে গেট নাম্বার 1 এবং গেট নাম্বার 2। আর এই গেটের ভেতরেই কিন্তু এই মন্দিরে পুজো দেওয়ার নানান সামগ্রী পাওয়া যায়। এটা গেট নাম্বার 2। এই দেখুন, এই সব পুজো সামগ্রী এখানে পাওয়া যায়। এই সাগর স্নানটা দেখি আনি। পরপর এই গেট নাম্বারগুলো এখানে রয়েছে। আর আমি একেবারে সোজা যাচ্ছি সামনে সাগরের দিকে। 2025-এর মেলা
মানে একেবারে এরা কমপ্লিটই করে ফেলেছে প্রায় চারিদিকটা, সব বিল্ডিং আদি রেডি। এইসব কি কাজ হচ্ছে গো? মেলার জন্য কাজ চলছে তো দাদা? ও, প্রস্তুতি কত দূর হলো তাহলে? কাজ অনেক হয়ে গেছে, এরা মনে 15-20 দিনের কাজ হয়ে গেছে। হয়ে গেছে না? তো এবার তো কুম্ভ মেলা আছে, গঙ্গাসাগরে কি ভিড় কম হবে বলে মনে হচ্ছে? না, ভিড় প্রচুর হয়, ভিড় হবে তাও, তাই তো? প্রচুর ভিড় হবে। আচ্ছা, তো গঙ্গাসাগর না কুম্ভ, আপনার কোনটা মানে বেস্ট মনে হচ্ছে? গঙ্গাসাগর। মেলার প্রস্তুতি একদম প্রায় কমপ্লিটই বলা যায়, সব কাজই হয়ে এসছে। যতই মহাকুম্ভ হোক, গঙ্গাসাগরেই আছে। সাধারণ মানুষ যারা গঙ্গাসাগরে আসেন, বিশেষ করে বঙ্গবাসী, তারা কিন্তু এখানে আসবেই। এবং হিমালয় বলুন আর যেখানেই বলুন না কেন, যে নাগা সাধুরা আছে তারাও কিন্তু এই গঙ্গাসাগর মেলায় 2025-এ এখানে হাজিরা দেবেন। মা গঙ্গাকে এখন এখানে এনে রাখা হয়েছে। এই দেখুন মেলার কাজ কত দূর হয়ে গেছে। স্নান হয়ে গেল? এই এনারা এসছেন গঙ্গাসাগরে। তাই এবার তো কুম্ভ মেলা হচ্ছে, গঙ্গাসাগর না কুম্ভ মেলা, কোনটা বেশি পছন্দ? পছন্দ তো দুটো, এখন কাছাকাছি, সেটা দূরে, দুটোই পছন্দ। আচ্ছা, দেবতা আমাদের কাছে সবাই সমান। হ্যাঁ, মানে যতই কুম্ভ মেলা হোক না কেন, গঙ্গাসাগরের ক্রেজ কিন্তু কমছে না। প্রস্তুতি জোর কদমে চলছে, জোর কদমে। মানুষ কিভাবে রওনা হয়েছে দেখুন সাগরে স্নানের উদ্দেশ্যে। ভাই সাহেব, কাহা সে আয়ে হ্যায় আপ লোগ? এমপি। এবং এরা আগাম সতর্ক, মানে সবাই কিন্তু রেনকোট টাইপের পরে এসেছেন। কাহা সে ভাই, কাহা সে? এমপি। ইয়া কুম্ভ মে নেই যায়গা? কুম্ভ কাদা সব স্নানে এসছে গঙ্গাসাগরে। কপিলমুনি আশ্রমের সামনেটা আমরা যেটা দেখে থাকি, এইটা কিন্তু পুরো এরকম বাধাই কাজ চলছে মেলার আগেই। দূরে সাগর দেখতে পাচ্ছেন, গঙ্গাসাগর। বৃষ্টিকে উপেক্ষা করে সাগর স্নান চলছে। মানে সৈকত বলতে আগে যেরকম ভালো ছিল, এখন আর সেরকম কিন্তু নেই, জল কাদায় ভরে গেছে। এই যে গঙ্গাসাগর একদম পাড়ে রয়েছে, এই চালগুলো দিয়ে কি হয় দাদা? দান করার জন্য যারা এখানে থাকে। কি অবস্থা! ঝড় বৃষ্টি আর যাই হোক না কেন, মানুষ কিন্তু গঙ্গাসাগরে স্নান করবেনই। তো সাগরে এই বৃষ্টিকে উপেক্ষা করেও প্রচুর মানুষ কিন্তু পবিত্র স্নানে নেমে গেছেন। আসলে এই যে সাগর, এটা আসলে হুগলি নদী বা গঙ্গা নদী কিন্তু সমুদ্রে এসে যেখানে মিলিত হয়েছে, সেই মোহনাকেই বলা হয় গঙ্গাসাগর। এই দেখুন অনেকে স্নান করেছে। স্নান হলো? হ্যাঁ, আমরা আজকে সকালবেলা উঠেই গঙ্গা সাগরে চান করতে এসেছি, কিন্তু আমাদের একটু কপাল খারাপের জন্য একটু বৃষ্টি নেমে গেছে, প্রাকৃতিক দুর্যোগ, করার কিছু নেই। তবু আমরা হার মানিনি, আমাদের গঙ্গাসাগরে চান করে খুব 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 ভালো লাগলো। বলো, কুম্ভ ঠিক হবে না গঙ্গাসাগর এবার একই সময়ে? গঙ্গাসাগর। আর সাগর পাড়ে এরকম ড্রাম রয়েছে, এই ড্রামগুলোতে আপনার জল বাড়ি নিয়ে যেতে পারেন। কত দাম ড্রামের? 30 টাকা 20 টাকা। এই শীতের সকালে এখানে রান্না বান্না চলছে, সকালে খাবার দাবার। তা মেলার আয়োজন কতদূর কি হলো? চলছে ভালো, মনে হয় কোনো অসুবিধা নেই, সব চলছে। এবার তো কুম্ভ হবে, কুম্ভ মেলা। হ্যাঁ, মেলা হলো, গঙ্গাসাগরের মেলার কোনো অসুবিধা নেই, লোক হবে না? হ্যাঁ, আচ্ছা, কোনো টেনশন নেই। এই হচ্ছে কপিলমুনির আশ্রম, এই যে দেখা যাচ্ছে। আর এর পাশে এইখানে রয়েছে নিঃশুল্ক ধর্মশালা, অর্থাৎ এখানে থাকতে কোনো টাকা পয়সা লাগে না। এইটাই কিন্তু পুরোপুরি ফ্রিতে আপনারা থাকতে পারবেন এখানে, ওই 100-150 দিলেই হবে। তবে এই যে ধর্মশালাগুলো আছে, এর ভেতরে থাকাটা কিন্তু একটু কঠিন, কারণ ভেতরে কিছু নেই, না চৌকি বেড ফেড কিছু নেই। একেবারে আমার সামনে রয়েছে কপিলমুনির আশ্রম। এটা হচ্ছে একটা মোড়, মানে চৌমাথা বলা যায়।
এই চৌমাথার ঠিক এই দিকে রয়েছে ইউথ হোস্টেল পশ্চিমবঙ্গ সরকারের। মানে এইটা থাকার জন্য কিন্তু অন্যতম একটা স্পট বলা যায় এই গঙ্গাসাগরের। 2025 সালে গঙ্গাসাগর মেলার আগে আবারও দেখুন এইটা অনেকটাই সাজানো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করা হচ্ছে। রুম মোটামুটি ভালোই আছে। আর যারা গঙ্গাসাগর একা আসেন, থাকার জায়গা পান না, আসলে একা একা তো রুম দেয় না, সেক্ষেত্রে তাদের বেস্ট অপশান হচ্ছে এই ইউথ হোস্টেল গঙ্গাসাগরে। সর্বোপরি এই ইউথ হোস্টেলের ভাড়া কিন্তু সব থেকে কম, মানে ফিক্সড রেট, এ পরিবর্তন হয় না, কিন্তু বুকিং পুরোপুরি অনলাইনে করতে হবে। আর এই হচ্ছে রাতের কপিলমুনি যাওয়ার রাস্তা। স্বাভাবিকভাবে এই কপিলমুনির আশ্রমের পার্শ্ববর্তী অঞ্চলে খাবার দাবারের নানান দোকান, চা কফি অন্যান্য সরঞ্জাম কেনার দোকান প্রচুর রয়েছে। আর রাতের এই হচ্ছে কপিলমুনি আশ্রম, মন্দিরের চূড়ায় যে দেখা যাচ্ছে, এ হচ্ছে রাতের কপিলমুনি মন্দির। কপিলমুনির আশ্রমে এই সন্ধ্যার যে সন্ধ্যারতি, এটা কিন্তু দেখতে কোনোভাবে ভুল করবেন না, অবশ্যই এটা কিন্তু দেখবেন। শীতের দিনগুলোতে একটু আগে প্রেয়ার শুরু হয়ে যায়, আর গরমের দিন আসলে একটু পিছিয়ে যায়। আর মন্দিরের পার্শ্ববর্তী অঞ্চলে এই দেখুন এখন মানুষের যা চাহিদা বেড়েছে আর কি, ফুচকার দোকান নানান, এটা আবার আইসক্রিম রয়েছে। রাতের বেলায় এই দোকানগুলো বসে যায় এবং এটা একেবারে ওই সাগর পাড় পর্যন্ত চলে যায়, বেশ ভালো লাগে, প্রচুর দোকানপাট। হ্যাঁ, এইখান থেকে আপনারা নানান কিছু কিন্তু কেনাকাটা করতেই পারেন। কপিলমুনির আশ্রমে এখনই কিন্তু শুরু হবে সন্ধ্যা আরতি। তো এই বৃষ্টির মধ্যে আমি যতদূর পারলাম দেখালাম। আপনারা যখন গঙ্গাসাগর মেলার সময় আসবেন কোনো অসুবিধা হবে না, মানে কাজ অনেকটাই রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমাকে বিদায় নিতে হবে। অবশ্যই এরপরে আরও ভালো কিছু চমক আপনাদের জন্য যে অপেক্ষা করছে, এটা বলা আর যায় না, কারণ সেটা যখন সময় আসবে তখন দেখাবো। যাই হোক, ভিডিও কিন্তু আমি আজকের মতো গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সম্পর্কে যা যা জানালাম এখানেই শেষ করলাম।